হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প। নতুন নতুন সব রোমান্টিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার বাবা মারা গিয়েছিল, তাই আমার যখন বিয়ে হলো, বিয়ের পর আমার মাও আমার সাথে আমার শ্বশুরবাড়ি চলে এসেছিল। হঠাৎ করে মা গর্ভবতী হয়ে গেল। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমার মা কী করে গর্ভবতী হতে পারে। আমি আমার বরের উপর দোষ দিলাম যে তোমার নিজের শাশুড়ির সাথে চক্কর চলছে। আমার বর বাড়ি ছেড়ে চলে গেল। আমার মা যখন বাচ্চা জন্ম দিল, তখন শ্বশুর এমন একটা কথা বল যে আমার প্রাণ বেরিয়ে গিয়েছিল। যেন মা তো প্রতিদিন আমার কিছু দুর্ঘটনা এমন হয় যে মানুষ না মানতে চাইলেও মানতে হয়, আর যন্ত্রণা সহনীয় করা ছাড়া কিছুই পাওয়া যায় না তখন। আর এই যন্ত্রণা যদি নিজেরই কোনো পরিবারের সদস্য থেকে পাওয়া যায় তাহলে দুঃখ আর যন্ত্রণা অনেক বেশি হতে লাগে। আমার ভাগ্য আমার সাথে এমন খেলা খেলেছিল যে আমি নিজেও বুঝতে পারিনি। আমি আমার জীবনে এরকমটা কখনো ভাবিনি যে আমার সাথে এতটা খারাপ কিছু হতে পারে, বা আমার জীবনে কখনো এরকম সময় আসতে পারে। আমি খুব শান্তির সাথে জীবনযাপন করছিলাম, হঠাৎ করেই সবকিছু যেন শেষ হয়ে গেল। আমার ঘর যেটাকে আমি সামলে রেখেছিলাম, এমন এক ঝড় আসলো যা সবকিছু উড়িয়ে নিয়ে চলে গেল। আমার সমস্ত খুশিকে আগুন লাগিয়ে দিয়ে গেল। আর এই দুর্ঘটনা তখন হলো যখন আমার বিয়ে হলো, আর আমার বাবা মারা গিয়েছিল। আমার যখন বিয়ে হলো তখন মা আমার সাথে আমার বাড়ি চলে আসে, আর এই ব্যাপারটা আমার খারাপ লাগেনি, কারণ যদি আমার সাথে আমার মা না আসতো তাহলে সে একা হয়ে যেত। এই জন্য আমার অনেক বলার পর আমার মা আমার কাছে থাকতে লাগল। আর শ্বশুরবাড়ির লোকজনেরও এই ব্যাপারে কোনো রকম সমস্যা হয়নি, তারাও আমার কথায় রাজি হয়ে যায়। আর এইভাবে আমার মা আমার কাছে চিরজীবনের জন্য চলে আসে, বা কিছুদিনের জন্য। এটা একমাত্র ঈশ্বরই জানত যে কি হতে চলেছে। এমনিতে তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু আমার মায়ের আচরণ আমার একটু অদ্ভুত লাগছিল, আর আমার বোঝার বাইরে ছিল। আমি যতই তাকে সামলানোর চেষ্টা করতাম ততই বাচ্চার মতো সে আমাকে বিরক্ত করতে লাগত। কখনো কখনো তো অদ্ভুত আচরণ করত সে, যার জন্য আমাকে শ্বশুরবাড়িতে অনেক সময় লজ্জার মুখোমুখি হতে হতো। আর কখনো নিজেকে এত বুঝদার জাহির করত সে যে সামনের মানুষটা অবাক হয়ে যেত। অনেকবার আমি মাকে আস্তে করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মা সেসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করত। আমার এমন মনে হতো যে বাবার মারা যাবার পর মায়ের ভীষণ আঘাত লেগেছিল মাথায়, সেজন্যই এরকম অদ্ভুত আচরণ সে করত। কিন্তু তারপর কয়েকদিন পরে আমার নিজের এই খেয়াল বদলাতে হলো। আমার মা সিধা সাদা এবং নিরীহ দেখতে লাগত নাকি শুধু আমারই এরকম মনে হতো? আমি আমার মায়ের ব্যাপারে কিছু বাজে ভাবতে বা বলতেও চাই না, কিন্তু কিছু ঘটনা এরকমটা ভাবিয়ে ছাড়ে। এতদিন আমার খুব উদাস কাটছিল। আমি আমার বরকে বিশ্বাস করতাম। আমার সাথে আমার বরের কখনো ঝগড়া অশান্তি হয়নি। আমার বর অনেক খেয়াল রাখত আমার। আমি কোনো কথা বলার আগেই সে পুরো করে দিত, আর আমি তাকে এভাবে আমার খেয়াল রাখতে দেখে ভীষণ খুশি হতাম। আর দেখতে দেখতে আমার সবকিছু নষ্ট হয়ে গেল, আর আমি বরবাদ হয়ে গেলাম। আমার মায়ের মাথা সমস্যা ছিল বলে আমার মনে হচ্ছিল, আর এজন্য আমি আমার মাকে চিকিৎসা করানোর কথা ভেবেছিলাম। কিন্তু আমি যদি শ্বশুরবাড়িতে এই ব্যাপারে কথা বলতাম তাহলে অনেক বড় হাঙ্গামা হয়ে যেত, যার জন্য আমি মাকে বোঝাতে থাকতাম। কিন্তু আমার মা বুঝতে পারলে তবে তো। আমি কখনো ভাবিনি যে মামলা এত বাজেভাবে বিগড়ে যেতে পারে। আমার নাকের নিচে দিয়ে কোনো খেলা খেলা হচ্ছিল। আমি এই ব্যাপারটার টের পর্যন্ত পাইনি কখনো। আমি সবথেকে বেশি আমার মায়ের খেয়াল রাখতাম, আর এটা আমার জন্য প্রয়োজনও ছিল। একটাই তো মেয়ে ছিলাম আমি তার, আর আমি যদি আমার মায়ের খেয়াল না রাখব তাহলে কে রাখবে? আর তারপর কয়েক বছর পরে মা আমার বরের সাথে একটু বেশি মেলামেশা করত। প্রথম প্রথম আমি ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলাম এই ভেবে যে চলো ঠিক আছে, জামাই এর সাথে শাশুড়ির একটা স্বাভাবিক ভালোবাসার সম্পর্ক। কিন্তু পরে আমি তাদের হাসি ইয়ার্কি একসাথে ওঠাবসা এগুলো আমার অদ্ভুত লাগতে লাগলো। কিন্তু আমি আমার হৃদয়ের সন্দেহকে জায়গা দিইনি, আর সমস্ত কিছু আমি এড়িয়ে যেতাম। আমি সন্দেহ করতে চাইনি এমনটা ভাবাও আমার পাপ বলে মনে হতো। আমি এই সমস্ত ভাবতাম, আর তারপর সেটাকে খুব বাজেভাবে মনের মধ্যেই ধিক্কার দিতাম। আমি তো আমার সীমার বাইরেও চিন্তা করতে পারি নাই আমার মা আমার সাথে এরকম কিছু করতে পারে, যার জন্য আমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকব না। এই সমস্ত হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারি না। যদি আমি আগে জানতাম তাহলে এই সমস্ত কিছু হতে দিতাম না। আমি আফসোস করছিলাম যে আমি কিছু করতে পারলাম না, আর আমি সেই সময় জানতে পারলাম যখন সবকিছু আমার হাত থেকে বেরিয়ে গেল, আর আমি শুধু দেখতে থেকে গেলাম। আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম। আমার কোনো ভাই বোন ছিল না, আর আমাদের জীবন ছিল শান্তির। মানে আমার মা বাবা আর আমি। এ সমস্ত কিছুই কি আমার নজরের ধোঁকা ছিল? আমি এই সময় বুঝতে কেন পারিনি এই ব্যাপারটা আমাকে যেন ডুবিয়ে দিচ্ছে ছিল যেন। আর তারপর এরকমভাবেই কিছু সময় কেটে গেল। যখন আমার মা আমার বরের সাথে একটু বেশি মিশতে থাকত থেকে আমার বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরত যে আমার মা কি করছে, সে কোনো সম্পর্ককে কোথা থেকে কি বানিয়ে দিচ্ছে। আমি আঘাত পাওয়া ছাড়া আর কি বা করতে বা পারতাম? আমি আপাতত কিছু বললাম না, চুপ করে গেলাম। আমি আমার মাকে মা ভেবে চুপ করে থাকতাম, আর তাকে কিছু
বলার আগে থেমে যেতাম। আমি প্রমাণ ছাড়া এরকম কিছু করতে চাই, আমি এর থেকে বেশি আর সহজ করতে পারছিলাম না। আমি আবার মাকে বোঝাতে লাগলাম, কিন্তু আমার মা কিছুতেই বুঝত না আর বলতে লাগত যে তুমি এমনি বিনা কারণে চিন্তা করছো, আমি তো ভালোভাবে আমার সময় কাটাচ্ছি। এগুলো বলার পর আমার মা আমার সামনে কিছু আবেগী নাটক করত, যার মধ্যে আমি খুব ভালোভাবে ফেঁসে গেলাম। আর আমার এই সময় মায়ের লুকিয়ে থাকা হাসির উপর চোখ যায়নি, কিন্তু আমার কিছুটা তো সন্দেহ হয়েছিল, কারণ আমার ভেতরে একটা অস্থিরতা জন্ম নিয়েছিল। আমার এমন মনে হচ্ছিল যে কোথাও কিছু ভুল হচ্ছে। আমার তো স্বামীকে সন্দেহ করেছিলাম, যার কোনো দোষী ছিল না। সে তো এমনিতেই আমার মায়ের সঙ্গে সম্মানজনক ব্যবহারই করত, যেটা আমার সন্দেহের জন্য আমি বুঝতেই পারিনি। আমি এবার থেকে লজ্জার মধ্যে ডুবে যাচ্ছিলাম। আমার মায়ের সত্যিটা জানার পর আমি ভাবতেও পারি না যে আমার মা এরকম হবে। কেউ এত বাজে হয় বা এত বাজে ব্যবহার করে? মা শুধু নিজের কথাটাই ভেবেছিল আর এত জঘন্য কাজ করেছিল। এই মহিলা আমার মা হওয়ার যোগ্যই ছিল না, আর আমি বুদ্ধিহীন ও বোকামো করেই মরে গেলাম। আমার তো সেই দিন থেকেই চোখ খুলে রাখা উচিত ছিল, কিন্তু আমার কোনো কথাই চলছিল না। আমার তো ইচ্ছা হচ্ছিল যে ওই মহিলার কিছু ক্ষতি করে দিই, যে কিনা নাম মাত্র আমার মা, যার মধ্যে মায়ের কোনো গুণই ছিল না। আমার শ্বশুর আমাকে যে সত্যিটা বললেন সেটা জানার পর আমার তো কোথাও পালিয়ে যায় মনে হচ্ছিল কোথাও পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ি, কারণ সত্যিটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। আমার মা আমার বাবাকে বিষ দিয়ে মেরে দিয়েছিল আর তারপর লুকিয়ে গিয়েছিল আর অন্য কাউকে বিয়ে করেছিল, আর তার কারণেই আমার মা প্রেগন্যান্ট হয়েছে। মা রাতে আমাকে আর আমার বরকে ঘুমের ওষুধ খাইয়ে দিত, যাতে তার রহস্য কেউ না জানতে পারে, আর সে বাইরে গেলে কেউ যাতে তাকে দেখতে না পায়, আর তার কাজ সে খুব সহজেই করতে পারে। এত বড় ধোঁকা, এত অন্যায়, খুন, এই সমস্ত সত্যি আমার প্রাণ বের করার জন্য যথেষ্ট ছিল। এদিকে আমার সামনে সে এরকম সাধারণ আর নিরীহ হয়ে ঘুরত। আমার তো থেকে সেই দিনটার কথা মনে পড়ছিল, যেদিন আমার মা এই নাটকটা রচনা করেছিল। আমার বাবার মৃত্যুতে দুঃখী হবার নাটক করা, তারপর আমার বিয়ে তাড়াতাড়ি করিয়ে দেওয়া, আর তারপর আমার সাথেই আমার শ্বশুরবাড়িতে এসে থাকা। সবকিছু আমার মনে পড়ছিল, কি করে আমার মা আমার সাহারা নিয়েছিল। আর আমি বুঝতেই পারিনি যে আমার মা রোজ দৌড়ে দৌড়ে ঘরের বাইরে কেন যেত আর আমাকে কেন মিথ্যা বলতো। আমার নজরে তো সে একেবারে নিচে নেমে গিয়েছিল, কেননা সে আমার মানসম্মান নষ্ট করেছিল। সে আমার মাথার উপর থেকে আমার বাবার ছায়া ছিনিয়ে নিয়েছে। আমি এবার তাকে কখনোই ক্ষমা করব না। সে এমনিতেই ক্ষমার যোগ্যই না। আমার ব্যবহার তার সাথে যথেষ্ট শক্ত হয়ে গিয়েছিল, আর একদিন আমি তাকে বলে দিলাম যে তার সত্যিটা আমি জেনে গিয়েছি। আমার এই কথা শুনে তার মুখের রং উড়ে গেল, আর সে পুরোপুরি ঘাবড়ে গেল আর বাজেভাবে ঘামতে থাকল। আমি তাকে দেখতেও চাইছিলাম না, যার জন্য আমি তাকে যেতে বলে দিলাম, কিন্তু পরে সে আমার থেকে ক্ষমা চাইল। এখন তো সে আমার চোখে চোখ মেলানোর ও যোগ্য নয়। ভালো হোক আমার শ্বশুরের, যিনি আমার অজান্তেই আমার মায়ের পেছনে গোয়েন্দাগিরি করা শুরু করেন আর সত্যিটা সবার সামনে নিয়ে আসেন। যদি এই সত্যিটা আমার সামনে না আসত, তাহলে আমি সন্দেহ করতে করতেই মারা যেতাম আর আমার বরকেই দোষী ভাবতাম। আমার শ্বশুর তার ছেলেকে কোনো কিছুই জিজ্ঞাসা করেননি। আমি আমার বরের চোখের সাথে চোখ মেলাতে পারছিলাম না। আর তারপর একদিন আমি আমার করা কীটকর্মের জন্য তার থেকে ক্ষমা চাইলাম। আমার স্বামীকে ধন্যবাদ, সে আমাকে ক্ষমা করে দিয়েছিল। আমার বর আমার সমস্যা আর আমার অবস্থার কথা ভালোভাবেই জানত, সেজন্যই সে আমাকে ক্ষমা করে দিয়েছিল। আর আমার সে খেয়াল রাখতে লাগল, যেমন আগে রাখত। আমার অসুস্থতা তাকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল, যার জন্য সে আমার ভীষণ খেয়াল রাখতে লাগল। আমার শ্বশুর বর আমাকে বুঝিয়েছিলেন যে কোনো কিছু ব্যবস্থা নিলে মায়ের বিরুদ্ধে অনেক বদনাম হবে, বরং তোমার মাকে দুনিয়ার মার খেতে দাও। সেজন্য আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিলাম আর তাকে বললাম যে এবার তুমি তোমার দ্বিতীয় স্বামীর সাথেই থাকো, আমাদের জীবনে আর বিষ খুলে দিও না। এবার আমি আমার সিদ্ধান্ত ঈশ্বর এর উপর ছেড়ে দিয়েছিলাম, উনি অনেক ভালো, তোর প্রতিশোধ নিতে পারবেন। এখন আমার মাকে দুনিয়ার কাছে অপমানিত হতে হয়েছিল। আমি বিশ্বাস করতাম সন্দেহ ভীষণ বাজে আর বড় অসুখ। সন্দেহ সমস্ত কিছু খেয়ে ফেলে আর জীবনে মানুষ শুধুমাত্র অঙ্ক মেলাতেই থেকে যায়। আমার চোখে বাধা সন্দেহের পথটি খুলে গিয়েছিল। সন্দেহ সম্পর্ককে দুর্বল করে দেয়া আর গোড়া পর্যন্ত পৌঁছে সম্পর্ক খারাপ করে দেয়া, শেষ করে দেয়া। এরকম অসুখ থেকে বাঁচা উচিত, আর বিনা প্রমাণে কারোর উপরে দোষ দেওয়া উচিত না। যে কাজ আমি করেছিলাম তার জন্য আমি হৃদয় থেকে লজ্জিত ছিলাম। আর এবার পরিবারের ভালোবাসা আর মনোযোগের কারণে আমি স্বাস্থ্যবতী হয়ে উঠলাম, যার মধ্যে সবথেকে বেশি হাত ছিল আমার স্বামীর। আমার স্বামী আমাকে বলেছিল যে সে রাতের বেলা উঠে শিশুরকে দেখতে যেত, কেননা আমার শ্বশুরের সুগারের রোগ ছিল। রাতে তার সুগার লো হয়ে যেত। আমার তো নিজের উপর রাগ হচ্ছিল আর লজ্জা পাচ্ছিলাম। আমি আবার তাই আমার স্বামীর থেকে ক্ষমা চাইলাম। আমি যত্নবান এবং বুঝদার স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমি এ ব্যাপারে সৌভাগ্যবতী। আর এবার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খুব ভালোভাবে শান্তির জীবন করতে লাগলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।